প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের দেশ, সুউচ্চ পাহাড়ের দেশ নেপাল। প্রিয় বাইক নিয়ে নেপালে কিভাবে ট্যুর দেবেন, কোথায় কোথায় যাবেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে আমাদের আজকের এপিসোডে। আমি মুস্তাফিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম বাইক এবং বাইকারদের নিয়ে টক শো এমবি স্টুডিওর সেকেন্ড সিজনের 9th এপিসোডে। ডিয়ার ভিউয়ার্স, যেমনটা বলছিলাম, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন হামিম ভাই। হামিম ভাইয়ের কাছ থেকে তার বিশাল যে ট্যুরের অভিজ্ঞতা, লাদাখ, নেপাল এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশতে উনি ট্যুর দিয়েছেন, সব কিছু মিলে ওনার এক্সপিরিয়েন্সটা আমরা জানবো। ওনার কাছ থেকে আজকে গাইডলাইন চেষ্টা করব, গাইডলাইন নেওয়ার, যেটা আপনাদেরকে অবশ্যই হেল্প করবে ট্যুর দেওয়ার ক্ষেত্রে। তো প্রথমে হামিম ভাই, আপনাকে আমাদের এমবি স্টুডিওতে স্বাগতম। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ভাই, আছি আলহামদুলিল্লাহ। হামিম ভাই, আজকে হচ্ছে আমরা আপনার কাছ থেকে, আমরা জানি রিসেন্টলি আপনি নেপাল ট্যুর দিয়ে আসলেন। আমার যদি ভুল না হয়, আপনি এইবার দিয়ে পঞ্চমবারের মতন নেপাল ট্যুর দিয়ে আসছেন। আপনি লাদাখও আলহামদুলিল্লাহ 2 বার গেছেন। তো প্রথম কোশ্চেনে আমি যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, সেটা হচ্ছে লাদাখ এবং নেপাল, এই দুই জায়গা, দুইটাই পাহাড়, দুইটাই দুই রকমের নিশ্চয়ই ব্যাপার আছে। আপনার চোখে এই দুইটা আপনি কেমন দেখেন? লাদাখকে কেমন দেখেন, নেপালকে কেমন দেখেন, একটু যদি বলেন। অ্যাকচুয়ালি পাহাড় মানেই আমার কাছে অন্যরকম ভালো লাগার জায়গা। আচ্ছা, পাহাড় ধরেন আমার ইমোশন, পাহাড় ভালোবাসা। আচ্ছা, তো পাহাড় মানেই সুন্দর, যেটা নেপালেও আছে, লাদাখেও আছে, বাট দুইটা দুই রকম সুন্দর। আচ্ছা, লাদাখের বিউটি একরকম, যদি কাশ্মীর বলেন কাশ্মীরের বিউটি আরেক রকম, আচ্ছা, নেপালের বিউটি আরেক রকম। আচ্ছা, তো কাশ্মীর তো অসম্ভব সুন্দর। আমার দেখা সব থেকে সুন্দর জায়গা হচ্ছে, আমি যতটুকু দেখেছি তার মধ্যে হচ্ছে কাশ্মীর সব থেকে বেশি সুন্দর আমার কাছে। খুবই গুছানো, পরিপাটি, মানে চারিদিকে ছবির মতো লাগবে আপনার কাছে। আর লাদাখটা হচ্ছে ধূসর পাহাড়, এটার বিউটি আবার আরেক রকম। এটা আসলে নিজের চোখে যখন দেখবেন তখনই ফিল করতে পারবেন, বুঝতে পারবেন। এই কারো কাছে গল্প শুনে কিংবা ছবি ভিডিও দেখে বুঝতে পারবেন না। আচ্ছা। আর নেপালটা হচ্ছে ভাই র বিউটি বলতে যেটা বোঝায়, নেপালে গেলে আপনি এটা ফিল করবেন। আচ্ছা, প্রচুর এখানে পুরা দেশটাই হচ্ছে একটা হিলের মধ্যে। আপনি নামার পর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ট্যুর যতটুকু করবেন ততটুকুই পাহাড়ের মধ্যে দিয়ে ট্যুর করবেন। আচ্ছা। আর নেপাল যাই বেশি বেশি, এটা আমাকে প্রচুর প্রশ্ন করে সবাই, এত নেপাল কেন বারবার এক জায়গায়, ফ্যামিলি থেকেও বারবার কিসের জন্য এক জায়গায় যাইতে হবে। এটা তো ফ্যামিলির লোকজন বুঝবে না, বাইরের লোকও বুঝবে না। আমি আমার টেস্টটা একটু আলাদা। আমি ধরেন যদি কক্সবাজার যাই, সবাই ওই যে সুগন্ধা বিচ বলেন আর যে পয়েন্টগুলো আছে এগুলোতে, মানে জেনারেল প্লেসগুলোতে তারা যায়, কিন্তু আমি চেষ্টা করি কক্সবাজারের এটা বাদেও কিন্তু বেশ কিছু সাইডে প্লেস আছে, এইগুলো ভিজিট করার জন্য। তো আমার টেস্টটা এরকম, জঙ্গল, একটু নির্জনতা, নিরিবিলি, এই জায়গার যে বিউটিটা পাবেন, এটা নর্মালি যারা টুরিস্টরা যায় তারা এই বিউটি কখনো পাবে না। আচ্ছা, তো সেটার জন্য কি নেপাল আপনার কাছে মনে হচ্ছে একটা বেস্ট এক্সপ্লোরের জায়গা? নেপাল বেস্ট এক্সপ্লোরের জায়গা, কারণ আমরা যে জায়গাগুলোতে যাই নর্মাল পাবলিক কিন্তু জানে। আচ্ছা, ওখানকার লোকাল নেপালিরাও কিন্তু, আমরা যে প্লেসগুলো ভিজিট করছি অনেক নেপালি ওখানে যায়নি। এবং ওরা যখন আমরা আসে কোনো শপে ওদের সাথে কথা বলি, যখন বলি যে আমরা এখান থেকে আসছি, কোথায় গেছিলাম, আচ্ছা, যখন কনভারসেশন হয়, যখন বলি যে আমরা এখানে গেছিলাম, বলছে আমরা দেশে থেকে ওখানে যেতে পারিনি, তোমরা গেছো, মানে খুব ওরাও ইয়ে করে। আচ্ছা, তো এটা আপনার কাছে মানে আলাদাভাবে টানে আপনাকে, এই জন্য নেপালগুলো। আচ্ছা, এই সঙ্গে আমি আরেকটা প্রশ্ন একটু আপনাদেরকে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা লাদাখের অনেক গল্প শুনেছি। লাদাখের ক্ষেত্রে রাইডাররা যেটা বলে, অনেক একটা ডিফিকাল্ট প্লেস, বা রাইডিংয়ের সে ক্ষেত্রে অনেকে তারা স্কিলের কথা বলে। তো এই জায়গাতে আপনি কিভাবে দেখেন? যদি আমি অ্যাজ এ রাইডার হিসাবে চিন্তা করি যে স্কিলের ব্যাপার, যেটা রাইডিং স্কিলের ব্যাপার, সেই জায়গাতে নেপাল এবং লাদাখ আপনি এই দুটো কিভাবে ডিফার করবেন বা ডিফাইন করবেন? আমার মনে হয় লাদাখ একটা বিগিনার রাইডাররাও লাদাখ কমপ্লিট করে আসতে পারবে। আচ্ছা, আমি লাদাখ 2 বার গেছি, আমার মনে হয় না এখানে খুব বেশি চ্যালেঞ্জেস আছে, আচ্ছা, ডিফিকাল্টিস ফেস করতে হবে, এরকম আমার কাছে মনে হয়নি। আচ্ছা, আমিও যখন লাদাখ যাইনি তখন শুনতাম যে লাদাখ অনেক ডিফিকাল্ট, অনেক অফ রোড, বাট আমি 2 বার গেছি, খুব ইজিলি যাওয়া গেছে, কারণ ওদের রোড কন্ডিশন। হ্যাঁ, এক সময় হয়তো ছিল যে একদম রোডের অবস্থা খারাপ ছিল, আমি যখন ভিডিও দেখছি আগের প্রচুর এই নেপালের মতো অফ রোড ছিল আমি দেখছি, বাট আমি লাস্ট 2 বার গেছি, একবার হচ্ছে 22-এ, একবার 23-এ। আচ্ছা,
দুইবারই রোদের কন্ডিশন খুবই সুন্দর, আচ্ছা, খুব ইজিলি আপনি যদি মনে করেন একটা 50 সিসির বাইক নিয়ে যাবেন যাইতে পারবেন। মানে রোড কন্ডিশন তারা যে পরিমাণ ইমপ্রুভ করেছে সেটার জন্য এটা সম্ভব। সেটার জন্য আর যে ডিফিকাল্টিস কথা আমরা বলছি সেটা হচ্ছে 17, 18 এরকম সময় হয়তোবা ছিল। জি। আর সেই তুলনায় নেপালের রোড পুরাই আলাদা, এখানে প্রচুর অফ রোড, মানে বলতে গেলে আপনার লাইফ রিস্কও আছে এখানে নেপালে। তো এই জায়গায় তাহলে হচ্ছে আপনার যদি অ্যাকচুয়ালি স্কিল টেস্টের কথা বলা হয়, আপনার হচ্ছে মেন্টাল স্ট্রেংথের কথা বলা হয়, তাহলে সেই জায়গায় নেপাল মোর চ্যালেঞ্জিং। জি, অনেক চ্যালেঞ্জেস। ভাই আপনি তো আপনার পয়েন্ট অফ ভিউ বললেন নেপাল এবং লাদাখ সম্পর্কে। তো আলহামদুলিল্লাহ আপনি যেহেতু 5 বার নেপাল গেছেন, তার মানে আপনার চাইতে ভালো গাইডলাইন দেওয়া মুশকিল, ঠিক আছে? তো আমরা আপনার এই এক্সপিরিয়েন্সটা নিতে চাই এবং বাইকারদেরকে জানাতে চাই যারা নেপাল যাবে তাদের আসলে কি প্রিপারেশনগুলো থাকা উচিত বা কি ডিফিকাল্টিগুলো আছে বা হতে পারে, এই বিষয়গুলো আমি আপনার কাছে জানতে চাইব। প্রথমে আমি যে বিষয়টা জানতেব সেটা হচ্ছে অনেকে ইন্ডিয়াতে যে বাইক রেন্ট করে তারপরে রাইড করে, সেক্ষেত্রে নেপাল থেকেও এই ব্যবস্থাটা কেমন, সেক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে লক্ষ্য রাখা উচিত? ইন্ডিয়াতে ট্যুর যখন আমরা দিই, লাদাখ বলেন কিংবা অন্যান্য সাইডে, আমরা দিল্লি থেকে বাইক রেন্ট করি। কাশ্মীরেও পাওয়া যায়, জম্মুতেও পাওয়া যায়, বাট ম্যাক্সিমাম বাইকাররা করে লং রাইডের জন্য দিল্লি থেকে বাইকটা রেন্ট করে। ভালো বাইক পাওয়া যায় ওখানে, বাইকের অনেক গ্যাদারিং আছে। তো এরকম থামেলেও আপনারা নেপালে যদি কেউ যান, সর্বপ্রথমে যাবে হচ্ছে কাঠমান্ডু থেকে থামেলে, এয়ারপোর্ট থেকে থামেলে যাবে। থামেল একটা হচ্ছে সিটি। আচ্ছা। তো ওখানেই আপনারা খুব কাছেই, আপনাদের হোটেলের কাছেই বাইক রেন্টের কিছু শপ পাবেন। আচ্ছা। এই শপ থেকে আপনারা ইজিলি বাইক রেন্ট করতে পারবেন। এটাই কি একমাত্র ডেস্টিনেশন মানে বাইক রেন্ট করার ক্ষেত্রে, নাকি আরো কোনো অপশন আছে? চাইলে আপনার পোখরা থেকেও রেন্ট করতে পারেন, কিন্তু যেহেতু আমরা রাইড স্টার্টই করি হচ্ছে কাঠমান্ডু থেকে, সেহেতু সবাই থামেল থেকেই বাইকটা রেন্ট করে। আচ্ছা, বাইক রেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো আসলে লক্ষ্য রাখা উচিত, সেটা হচ্ছে বাইক চেক করা হোক বা অন্য কোনো ডকুমেন্টেশন, এই ধরনের কোনো কিছু যদি আপনি একটু বলতেন। বাইক রেন্ট করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে একটা ভালো বাইক নেওয়ার জন্য, কম চলা বাইক নেওয়ার জন্য, কারণ ভালো ওয়েল মেনটেনেন্স বাইক ছাড়া কিন্তু আপনার রাস্তার মধ্যে প্যারা পাইতে পারেন। আচ্ছা, বিভিন্ন যান্ত্রিক ত্রুটি আসতে পারে। ওই জন্য সর্বপ্রথম আপনার বাইক যে কয়টা দেখাবে তার মধ্যে ভালো বাইকটা চুজ করবেন। যেহেতু ইন্টারন্যাশনাল রাইডার, একজন রাইডার রাইড করতে যাবে, তার বেসিক আইডিয়া থাকবেই বাইক সম্পর্কে। বাইক দেখলে বুঝতে পারবে বাইকের কন্ডিশন কেমন থাকবে। আচ্ছা, আরেকটা বাইক রিলেটেড আমার কোশ্চেন মাথার মধ্যে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি ধরেন নতুন কেউ ট্যুর দিতে চাই, তাহলে সাধারণত আমরা দেখা যাচ্ছে 165 পর্যন্ত বাইক চালিয়ে অভ্যস্ত। ওইখানে যাওয়ার পর অনেকের মনে ইচ্ছা হইতেই পারে, ঠিক আছে আমি 200 প্লাস অথবা 300 অথবা 400 একটা বাইক নিই। এইটাকে আপনি আসলে কিভাবে অ্যাড্রেস করেন? এটা কি নেওয়া উচিত কিনা বা নিলে কোন বিষয়টা মাথায় রাখা উচিত? অবশ্যই নেওয়া উচিত, যেহেতু আমরা যতবার গেছি সবসময় চাইছি আমরা যেহেতু দেশে পর্যন্ত চালাই, একটু বেশি সিসির বাইকটা টেস্ট করে দেখি। আর বেশি সিসি মানে যে আপনাকে অ্যাডজাস্ট করতে সময় লাগবে কিংবা কোনো ডিফিকাল্টিস আছে এরকম না। যত বেশি সিসি তার মানে বুঝতে হবে তত কন্ট্রোল, তত ব্যালেন্সিং। তো ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার না যে বেশি সিসি গাড়ি অ্যাডজাস্ট করতে পারবো কিনা। আচ্ছা, এটা টেনশনের কোনো বিষয় না। আচ্ছা, আপনি পার্সোনালি হচ্ছে কি কি বাইক ইউজ করেছেন ওই ট্যুর দেওয়ার ক্ষেত্রে, এবং আপনার ফেভারিট বাইকটা কি ছিল? আমি এই পর্যন্ত বেশ কিছু বাইক ইউজ করছি, যেরকম রয়্যাল এনফিল্ড একবার নিয়েছিলাম, তারপরে একবার কেটিএম নিছি, একবার প্রথমবার এফজেড দিয়ে ট্যুর দিছিলাম। আচ্ছা, এর মধ্যে আমার ইন্ডিয়া ট্যুরে নিয়েছিলাম 390 কেটিএম। আমার কাছে আমার বাজেটে বেস্ট অপশন ওইটাই ছিল। আর ওই বাইকটা আমার চুজ করার কারণ আমার কাছে ওইটা বাইকটা দেখতে সুন্দর লাগে, ছবি টবি সুন্দর আসে, এই জন্য আমি বাইকটা নিই। চালিয়েও অনেক মজা। জি, ওকে। এবার যদি আমরা বলি যে মাস্ট ভিজিটেড প্লেস, আপনি যেমনটা বলছিলেন যে নেপাল টোটালটা এক্সপ্লোর করার মতন জায়গা আছে, এরপরেও আপনি যে জায়গাগুলোকে রিকমেন্ড করবেন যে যদি ট্যুর দিতে হয়, সেটা হচ্ছে বাইক নিয়ে আমরা এমনি তো ভিজিট করতেই পারি প্লেস, বাট বাইক নিয়ে যদি ট্যুর করি তাহলে এই প্লেসগুলো যেতে পারে বাইকাররা, এরকম যদি প্লেস কথা বলেন। নেপাল এমন একটা প্লেস, নামার পর থেকে মনে হবে প্রত্যেকটাই মনে হয় স্পট, দেখার স্পট। কিন্তু আমাদের তো সময় হাতে তেমন থাকে না, আমাদের যাওয়া আসা, আমাদের একটা বাজেট ট্যুর থাকে। জি, তো মাস্ট ভিজিট করতে হলে আপনাকে নেপালে, আমরা নেপাল বলতে সবাই বাইকাররা বুঝি মুক্তিনাথ। মুক্তিনাথেই ম্যাক্সিমাম জন মুক্তিনাথেই যায়, এবং আমি যতবার নেপাল গেছি প্রত্যেকবার মুক্তিনাথ আমার টাচ ছিলই। আচ্ছা, তো মুক্তিনাথ অবশ্যই যেতে হবে। আর মুক্তিনাথ যেতে হলে আপনার
আর সুন্দর সুন্দর প্লেসগুলো যাওয়ার পথেই পড়বে। যেরকম প্রথমে আপনারা কাঠমান্ডুতে নামবেন, থামেলে কিছু প্লেস আছে ঘোরার। ওইখানে যারা পুরনো মন্দির টন্দির পছন্দ করেন তাদের জন্য প্রচুর ওখানে মন্দির আছে। আচ্ছা, মন্দিরগুলো ভিজিট করতে পারেন। ওখানে একটা কাঠমান্ডুতে আমার সবথেকে ফেভারিট প্লেস হচ্ছে চন্দ্রগিরি হিল। আচ্ছা, এটাতে আপনারা কেবল কারে করে উঠতে হয়। আচ্ছা, এটা অলমোস্ট আমার ঠিক মনে নাই। আচ্ছা, তো অনেক উঁচুতে এটা। তো এখান থেকে আপনি পুরা নেপাল শহরটা দেখতে পাবেন, প্লাস ওয়েদার যদি ভালো থাকে পুরা হিমালয়ের যে ভিউটা আচ্ছা পুরা দেখতে পাবেন। এটা আমার সবথেকে পছন্দের প্লেস। ওকে ওকে ওকে, মানে নেপালে এটা হচ্ছে আপনার টপ মোস্ট ফেভারিটের একটা জায়গা। নেপালের বলতে কাঠমান্ডুর। কাঠমান্ডুর, আচ্ছা। আর হচ্ছে যদি কয়েকটা রুট বলেন যেখানে বাইকাররা কাঠমান্ডু থেকে আপনারা ডিরেক্ট চলে যাবেন পোখরা। পোখরাতেও কয়েকটা জায়গা আছে প্লেস করা, ভিজিট করার মতন বেশ কয়েকটা প্লেস আছে। পোখরাতে বাইকাররা খুব পছন্দ করবে, সবাই টুরিস্টরা পোখরাটা খুব পছন্দ করে। ওখানকার ওয়েদার বলেন, ওখানকার পাহাড়, ওইখানকার একটা লেক আছে, সুন্দর একটা লেক, ফিও লেক। আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে চান, উঠতে ইচ্ছা করবে না, এরকম একটা প্লেস। মানে প্রকৃতি তার মানে নিজস্বতা যে কত সুন্দর সেটা হচ্ছে এখানে আল্লাহ ফুটাই তুলেছে। যাক, খুব ভালো। আচ্ছা, যেহেতু এত সৌন্দর্য আছে তো চ্যালেঞ্জেসও তো একদম থাকবে না ব্যাপারটা তা না। ওইখানে ট্যুর দেওয়ার ক্ষেত্রে রুলস রেগুলেশন অথবা ওইখানকার কালচার, মানুষ, সব কিছু মিলে আপনি যদি একটু চ্যালেঞ্জেসগুলো বলেন। নেপালের চ্যালেঞ্জেস বলতে ওদের হচ্ছে রোডটা পুরা হিল। আচ্ছা, হিলে যাদের রাইড করার অভ্যাস নাই তারা শুরু থেকে সাবধানে রাইড করলেই আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর ওভারটেকিংটা মাস্ট দেখে শুনে করতে হবে। আচ্ছা, অ্যাক্সিডেন্টগুলো হয় ওভারটেকিং এর সময়। আর যেহেতু হিল অনেক আঁকা বাঁকা, পিছনের গাড়ি কি আসতেছে এটা বোঝা যায় না, এই জন্য অবশ্যই এটা খেয়াল রাখা রাখতে হবে উচিত। আর রুলস রেগুলেশন বলতে বাংলাদেশের মতোই এখানে কিছু রোড আছে লিখায় আছে, স্পিড লিমিট করাই আছে, প্লাস ওদের ওভারটেকিং আপনি হচ্ছে লেনের বাইরে গেলে কিন্তু ওদের ফাইন আছে। ওরা যদি কোনোভাবে বুঝতে পারে লেনের বাইরে গেছেন, দাঁড়িয়ে চালান কেটে দেবে। আচ্ছা, মানে এবং হচ্ছে সেফটি গিয়ারগুলো নিয়ে তাদের কনসার্নের জায়গা কেমন? সেফটি গিয়ার ওখানে যারা রাইডার আছে ম্যাক্সিমামরা যারা ট্যুর করে সবাই সেফটি গিয়ার পরেই করে। আচ্ছা, আর আমরাও যখন বাংলাদেশ থেকে যাই আমরা ফুল প্রিপারেশন নিয়ে যাই, এবং সবারই অবশ্যই প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। কারণ এইখানে যেহেতু প্রচুর অফরোড, আপনারা যে কোনো মুহূর্তেই আপনাদের অ্যাক্সিডেন্ট, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটাই স্বাভাবিক। এটা মাথায় নিয়ে যেতে হবে যে আমার অ্যাক্সিডেন্ট হইতেই পারে। আচ্ছা আচ্ছা, ওই মেন্টালিটি সেট করে যাইতে হবে। এবং একজন পড়বে আরো 2-3 জন তুলবে, এটাকে এনজয় করতে হবে। আচ্ছা আচ্ছা, এভাবে আমরা মেন্টালিটি সেট করে গেছি। আচ্ছা, যেহেতু ট্যুর বাজেটও একটা ফ্যাক্ট চলে আসে, আপনি যদি একটু মিনিমাম কস্টের কথা বলেন, যেভাবে করে লাইফস্টাইল করবে তার তো সেরকম বাজেট থাকবে, কস্ট সেভাবে করে ম্যানেজ হবে, বাট মিনিমাম একটা কস্ট কেমন রাখলে আপনি ট্যুর দিতে পারবেন? আমরা অনেকে মনে করি যে নেপালে মনে হয় অনেক কস্টিং হবে, কিন্তু নেপালের কস্টিং দেখা গেল বাংলাদেশের থেকে কম। আচ্ছা, আপনি পার ডে মিনিমাম 1500 রুপিতে থাকা খাওয়া হয়ে যাবে আপনার। থাকা খাওয়া 1500 রুপিতেই থাকা খাওয়া দুইটাই কমপ্লিট হয়ে যাবে পার ডে। আচ্ছা, আর বাদ বাকি এক্সট্রা আপনি যা খরচ করবেন সেটা আপনার বিষয়। আপনি এখন ভালো হোটেলেও থাকতে পারেন, ভালোও খাইতে পারেন, এটা আপনাদের উপরে। আচ্ছা, আপনি যদি একটু ফুড সম্পর্কে বলেন যে নেপালের কোন ফুডটা আপনার টেস্ট ভালো লেগেছে, বা আপনি এরকম লোকাল কোনো ফুড তাদের ট্রাই করেছেন কিনা? এটাও অনেকের মিস একটা ধারণা আছে যে নেপালের খাবার নাকি খারাপ, মানে টেস্ট খারাপ, বাট নেপালের খাবার আমার খুবই ভালো লাগে। ওরা আমাদের দেশে হয় কি রান্না করে রেখে তারপরে হচ্ছে সার্ভ করে, কিন্তু নেপালে আপনি যেখানেই খেতে যান আপনাকে বসাবে, রান্না করবে, দেন আপনাদেরকে সার্ভ করবে, একদম টাটকা টাটকা। আচ্ছা আচ্ছা, আমরা যতবার গেছি কারো কোনো পেটে কোনো সমস্যা নেই এখন পর্যন্ত, একদম ফ্রেশ খাবার। শুধু ওদের কিছু চাটনি জাতীয় কিছু থাকে, সস জাতীয় কিছু, ওইগুলোর টেস্ট একটু বাংলাদেশের নিতে পারে না, ওইটা অ্যাভয়েড করে বাকিগুলো। আচ্ছা, কোনো নেপালি ফুড টেস্ট করেছেন আপনি? হ্যাঁ, আচ্ছা, ওদের হচ্ছে সবথেকে নাম করা হচ্ছে নেপালি থালি। আচ্ছা, যেটার মধ্যে কিনা দেখবেন যে ছবিতে কিছু শাক থাকবে, সবজি থাকবে, কয়েক রকম চাটনি থাকবে, মাঝখানে ভাত দিয়ে সুন্দর করে প্লেটার সাজানো, দেখতেও সুন্দর লাগে। আচ্ছা, তো আপনার বোঝা যাচ্ছে যে আপনি ফুডটাও এনজয় করে আসছেন। হ্যাঁ, ফুডটা এনজয় করছি। আচ্ছা ভাই, ট্যুর সম্পর্কে তো জানলাম, সঙ্গে সঙ্গে আমরা এটাও জানি যে আপনি প্যাশনের পাশাপাশি বাইক আপনার প্রফেশনের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে।
তো যেটা আসলে নেওয়াটাও একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি যদি একটু আমাদেরকে এই জার্নিটা বলেন যে প্যাশন থেকে প্রফেশনটা কিভাবে আসলো এবং আপনি এটা কতখানি এনজয় করেন, এই বিষয়টা যদি আপনি আমাদেরকে বলেন। বেসিক্যালি আমি আমার স্টাডি শেষ হওয়ার পরে আমার এই রিলেটেড ব্যবসা না, আমার অন্য একটা ব্যবসা ছিল, এটা গার্মেন্টস রিলেটেড, লোটোর ফ্র্যাঞ্চাইজি ছিলাম নাটোরের। ওইটা রোডসের কাজের জন্য ওটা অফ হয়ে যায়। ওকে। পরে আমি আগে থেকেই বাইকিংয়ের প্রতি প্রচুর অ্যাট্রাকশন ছিল আমার, বাইক দিয়ে ট্যুর করতাম ওই ব্যবসা করা অবস্থাতেও। তো আমার বাইক গিয়ারের উপর খুব নেশা, ধরেন হেলমেট, বাইক রিলেটেড গ্যাজেটগুলো। তো এইগুলো কিনতে আমি ঢাকা থেকেই ম্যাক্সিমাম টাইম যাইতাম। তো ওই সবগুলো যে আমার মনে হতো যে আমার যদি এরকম একটা, আমার এই ব্যবসার পাশাপাশি এরকম একটা ব্যবসা থাকতো। আচ্ছা। কারণ ওখানে যে দেখতাম যে ওখানে বাইকারদের আড্ডা, বাইকার আসতেছে, বাইক রিলেটেড জিনিসপত্র বিক্রি হচ্ছে, এই রিলেটেড গল্প গুজব হচ্ছে, আমার খুবই জিনিসটা ভালো লাগতো। আচ্ছা। তো ওইটা যখন ব্যবসাটা ক্লোজ হয়ে গেল, তখনই আমি চিন্তা করি যে আমি এই রিলেটেড একটা ব্যবসা শুরু করবো রাজশাহীতে। আচ্ছা। ওই সময় রাজশাহীতে এই ধরনের চিন্তা কেউ করছিল না ওই সময়। ইভেন আমাকে এই ব্যবসায় আসার জন্য কেউ সাপোর্ট করেনি। আচ্ছা। ফ্যামিলি থেকেও সাপোর্ট করেনি, ফ্রেন্ড সার্কেলও সাপোর্ট করেনি যে এই রিলেটেড ব্যবসা এখানে চলবে না, এত দামি হেলমেট এখানে কে কিনবে, এত দামি দামি জিনিস এখানে নেওয়ার মতন কাস্টমার নাই। আচ্ছা। তারপরে আমি আমার নিজের ইচ্ছায় এটা শুরু করছি। আচ্ছা। প্রথমে শুরু করছিলাম হচ্ছে বাইকের গ্যাজেট দিয়ে, হেলমেট অ্যাক্সেসরিজ দিয়ে। পরে আস্তে আস্তে 1 বছর পরে গ্রে মার্কেটের বাইক বিক্রি করা শুরু করছি রাজশাহীতে, আমি প্রথম। তো আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা আমি খুবই এনজয় করি। প্রতিদিন বাইকাররা আসতেছে, বাইকারদের সাথে দেখা হচ্ছে, গল্প হচ্ছে, এবং আমি বাইকারদের কি চাওয়া এটা আমি বুঝতে পারি। আচ্ছা আচ্ছা। বাইকাররা কোনো প্রবলেমে পড়লে ওইটার আমি সলভ ইজিলি দিতে পারি। মানে কমিউনিকেশনটা খুব ভালো হচ্ছে। জি, খুবই কমিউনিকেশন ভালো হচ্ছে, এবং আমার জন্যই বেসিক্যালি অনেক বাইকাররা আমার এখানে আসে। আচ্ছা, না এটা তো অবশ্যই এটা আমরা জানি, এটা আমরা মানিও। আচ্ছা, যেহেতু হচ্ছে বাইকারের সঙ্গে আপনার একটা অ্যাটাচমেন্টের জায়গা আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদি প্রফেশনালভাবে আরেকটু চিন্তা করার চেষ্টা করি যে পরিচিত জায়গা থেকে রিকোয়েস্ট নিশ্চয়ই অনেক ধরনের আসে, অনেক ফোন কল রিসিভ করতে হয়, মানে এটা আপনি যেভাবে নেবেন সেভাবে দেখা যায়। আপনি এটা এনজয় করেন কতখানি, অথবা এটা আপনার জন্য চ্যালেঞ্জ কিনা, আপনি এটা কিভাবে দেখেন? আমি আসলে ভাই এটা টোটালি এনজয় করি। আচ্ছা। বাইক রিলেটেড সবকিছু আমার ভালো লাগে। আচ্ছা। এই যে এত আমার প্রতিদিন এত পরিমাণ ফোন আসে, আপনি আমার সাথে কিছু ছিলেন না, আমি দেখছি অবশ্যই, না আমি অবশ্য দেখছি আপনার অনেক ফোন আসে, এটা আমি এটা এনজয় করি অনেক। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু আপনি এনজয় করেন, এই কারণে আসলে বাইকার ভাইদেরও দেখা যাচ্ছে আপনার প্রতি একটা ট্রাস্ট গ্রো করেছে। জি ভাই, যে মোটোভ্যালি 3S আমাকে আমার এক্সপেক্টেড অনুযায়ী প্রোভাইড করবে সার্ভিস। আমি চেষ্টা করি, একটা মানুষের পক্ষে সবাইকেই স্যাটিসফাই করা সম্ভব না, তবে আমি ম্যাক্সিমামটা চেষ্টা করি যেন আমার ভাই ব্রাদাররা স্যাটিসফাই হয়। আমি আরেকটা বিষয়ে যতক্ষণ আমি জানতে পেরেছি আপনার সঙ্গে কথা বলে, আপনার হেলমেট ভালো লাগে গিয়ারগুলোর মধ্যে, আপনি এই বিষয়ে একটু বলেন, এই শখের জায়গাটা একটু বলেন, এবং আপনার কালেকশনগুলো সম্পর্কে আমাদের একটু বলেন। ভাই, আমি যখন প্রথম সার্টিফাইড হেলমেট কিনছিলাম, এটা 2018-র দিকে হবে, বিলমোলার একটা হেলমেট কিনছিলাম। আচ্ছা। ওই সময় 7,500 টাকা দাম ছিল। আচ্ছা। ওই সময় ওই হেলমেটের কথা শুনে সবাই অবাক হয়ে যেত যে এত দামি কোনোদিন হেলমেট আছে বাংলাদেশে। আচ্ছা। বাট আমি তখন থেকে হেলমেট কালেকশন করি, সব ব্র্যান্ডের, AGV বলেন, শার্ক বলেন, সই বলেন, তারপরে এক্সলাইট বলেন, ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো একদম ইন্টারন্যাশনালি রিকগনাইজড এবং মোটোজিপিতে যেগুলো দিয়ে রেস করা হয়, ওই হেলমেটগুলো আমার কালেকশনে আছে, এবং সব ব্র্যান্ডের টপ ক্লাসগুলো আমার কাছে আছে। তো সবচেয়ে ফেভারিট কোনটা, এবং এটার যদি সম্ভব হয় প্রাইসটাও যদি বলেন? আমার সবথেকে ফেভারিট হেলমেট যেটা এবার নিয়ে গেছিলাম, শার্কের রেসার প্রো জিপি। আচ্ছা। এটা এখন প্রাইস হচ্ছে 1,20,000 টাকা। এটার বিশেষ কোন বিষয়টা আপনাকে আসলে আকর্ষণ করে? এটার আউটলুক আর কমফোর্ট আর কন্ট্রোল, মানে কমফোর্টের কথা, কন্ট্রোল তাই না? কমফোর্ট তো আছে অবশ্যই, এত প্রিমিয়াম একটা হেলমেট, কমফোর্ট তো থাকবেই। এটার সেফটিও একদম ওয়ার্ল্ড ক্লাস মানে, আর এটা দেখতে সবথেকে সুন্দর। আচ্ছা, যেটা আমার যতগুলো হেলমেট আছে দেখতে এটা সবথেকে বেশি সুন্দর। এর থেকেও কমফোর্ট হেলমেট আমার আছে, জি, এর থেকে কম দামি, বাট এটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে হেলমেট। আচ্ছা,
তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু হাবিব ভাইয়ের সঙ্গে কথা বলছি, অনেক ইনফরমেশন জানছি, ইনফরমেশন আমরা আরও নিতে থাকবো, আপনাদেরকে জানাতে থাকবো। তবে এখন সময় হচ্ছে ছোট্ট একটা ব্রেকের পর আমরা আবার ফিরবো, দেখা হচ্ছে। FZS 5V2, number one selling 150cc bike in Bangladesh. ডিয়ার ভিউয়ার্স, যেমনটা বলছিলাম, গল্প কিন্তু হচ্ছে, এখন হচ্ছে আমরা আবার ফিরবো হাবিব ভাইয়ের কাছে এবং জানতে চাইবো মোস্ট ইন্টারেস্টিং যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে আপনি মানাঙে গিয়েছিলেন, যেটা হচ্ছে যদি আমরা গুগলেও দেখি ওইখানে 4 হুইলার্স বাদে অন্য কিছুর কিন্তু ডেস্টিনেশনে যাওয়ার কোনো রোড ম্যাপ দেখায় না। এইটার ডিফিকাল্টিস, চ্যালেঞ্জেস এবং এখানে যাওয়ার এক্সপিরিয়েন্স যেটা আছে আপনি এটা বলবেন। এবং আমি বলে রাখি, এই মানাংটা হচ্ছে সেই প্লেস যেখান থেকে যারা মাউন্ট এভারেস্ট জয় করতে যান সেটার বেস ক্যাম্প শুরু হয়। এম আই রাইট ভাই? এটার সম্পর্কে আমাদেরকে একটু বলেন, এটা কেমন ছিল এক্সপিরিয়েন্সটা? আমরা লাস্ট যখন 2022-এ ট্যুরের প্ল্যান করি, ওই সময় আমরা 6 জন গেছিলাম। আচ্ছা। আর আমাদের প্রত্যেক ট্যুরে কিন্তু আমাদের নেপালে একটা ফ্রেন্ড আছে, উনিও বাইকার। আচ্ছা। ফেসবুকের মাধ্যমে ওনার সাথে কানেক্টেড। আচ্ছা। লাস্ট ট্যুরে উনি ছিল আমার। আচ্ছা, নামটা কি ওনার? ওনার নাম হচ্ছে দীপক। দীপক, আচ্ছা। তো খুবই ফ্রেন্ডলি, খুবই একটা হিউম্যান বিং। আচ্ছা। তো আমাদের সাথে 2টা ট্যুরে উনি ছিল। আচ্ছা। লাস্ট যখন মানাং যাই ওই ট্যুরেও ছিল, এই ট্যুরেও ছিল। আচ্ছা। তো গতবার আমরা যখন যাই ওইটা ছিল মার্চের শেষের দিকে। আচ্ছা। একদম বরফের সিজন ছিল ওই সময়। আমরা মানাংয়ের উদ্দেশ্যে রওনা দিছিলাম। জি। লাস্টে আমাদের মানাং ছিল। মানাংটা আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি ওই সময়। আচ্ছা। লাস্ট ট্যুরে? লাস্ট 2022-এর ট্যুরে। 22-এর ট্যুরে 23-এ একবার গেছি, কিন্তু ওইটা আমি মানাং ওর মধ্যে ফেলিনি। অন্য সাইড ছিল। অন্য সাইড ছিল। তো ওইবার যখন আমরা কমপ্লিট করতে পারিনি, সেই জন্য আমরা একটু এবার গরমের সিজনটা বেছে নিয়েছি। আচ্ছা। যাতে আমরা বরফের প্যারাটা না পাই, রাস্তা ব্লকের জন্য যাইতে না পারি, এরকম সিচুয়েশন যেন না হয়, এই জন্য এই প্লেস এইবার এই সময়টা চুজ করছি। তো মানাং এমন একটা জায়গা, এটা একদম ভাই পুরাপুরি র। আচ্ছা। মানে মানুষের গ্যাদারিং এখানে নাই। আচ্ছা। আপনি মোটামুটি 90 কিলো রাস্তা, আপনি এখানে যাবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর 2-1টা 4 হুইলার দেখতে পাবেন। 2-1টা শুধু 4 হুইলার দেখতে পাবেন। আমরা 2 হুইলার্স বলছি না, আমরা 4 হুইলার্স বলছি। 4 হুইলার মানে রাস্তার কন্ডিশনটা যেহেতু বললাম যে আমরা 2 হুইলার্সকে অ্যালাউ করে না। আচ্ছা। আর আমার যে দীপক ফ্রেন্ড, ওই কিন্তু ইন্টারন্যাশনাল রাইডার, আমাদের দেশেও এসছে। ওই আমাদের দেশেও মোট 7টা দেশ উনার নিজের বাইক নিয়ে ঘুরছে। আচ্ছা। আচ্ছা। ইভেন উনিও কিন্তু মানাং কখনো যায়নি, আমাদের সাথেই ফার্স্ট গেছে। আচ্ছা। আচ্ছা। এই শুধু রোডের কন্ডিশন আর এই ডিফিকাল্টিসের জন্য। আচ্ছা। 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 তো ওই সময় আমি বলবো, মানাং যাওয়ার আগে চামে নামে একটা জায়গা আছে। আচ্ছা। চামের আগে আমরা 0.5 কিলো রাস্তা আমাদের 6 জনের পার হইতে সময় লাগছে 3 ঘন্টার বেশি। এতটাই ডিফিকাল্ট। আচ্ছা। খুবই খাড়া ঢাল, কোনো ওখানে কিন্তু পিচের কোনো রাস্তা নাই, কিংবা ইটের কোনো রাস্তা নাই। আচ্ছা। প্রচুর ঢাল, পুরাটা ব্ল্যাক আইসে ভর্তি, আপনি পা দিবেন স্লিপ করবে। আচ্ছা। সেই জায়গায় বাইক কন্ট্রোল করা। আচ্ছা। ওই জায়গাতে এমন একটা সিচুয়েশন ফেস করছিলাম আমরা, যে আমরা কি আসলেও যাইতে পারবো কিনা। আচ্ছা। সন্ধ্যা হয়ে আসছে, এর মধ্যে স্নোফল শুরু হয়ে গেছে। আচ্ছা। পানি সহ স্নোফল। এদিকে উপরে তাকায় দেখি পাথর গড়াচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে। আচ্ছা। এদিকে সামনে 3-4 জন অলরেডি পড়ে বসে আছে। আচ্ছা। বাইক নিয়ে পড়ে বসে আছে, ও এমন ভাবে পড়ছে যে ওকে তুলতে মিনিমাম 3 জন লাগবে। আচ্ছা। তো এইভাবে আমরা মোটামুটি 3-3.5 ঘন্টা চেষ্টা করে একজনের বাইক 2-3 জন করে ধরে আমরা ওই 0.5 কিলো রাস্তা আমরা পার করে আসছি। এবং সামনে যে আমরা যেহেতু ওটা প্রথম, সামনে কোনো থাকার স্টে কোনো জায়গা আছে কিনা কিচ্ছু জানি না। ওই সময় আমরা সবাই আসলেই খুব ভয় পেয়ে গেছিলাম। 6 জন ছিলাম, ইভেন নেপালি যে ফ্রেন্ডটা ছিল, ইভেন উনিও ভয় পেয়ে গেছিল, মানে নার্ভাস হয়ে গেছিল। আচ্ছা। মানে রোড কন্ডিশনটা এতটাই খারাপ, এত চ্যালেঞ্জিং। তারপর আসলে পৌঁছানোর মানে আপনি যে এক্সপেকটেশন বা যে ভয়টা আপনার লাগছিল, সেটা তো উতরে তো আপনি আলহামদুলিল্লাহ ওই পর্যন্ত পৌঁছেছেন। হ্যাঁ, ওই পর্যন্ত। এই বিষয়গুলো যদি আরেকটু আমাদেরকে বলেন, আর কি চ্যালেঞ্জেস ছিল, বা ওইখানে যাওয়ার পর আপনার কাছে কি মনে হলো? ওইখানে যাওয়ার পরও আমরা চেষ্টা করছিলাম যে আমরা না এভাবে যাব, কিন্তু আমাদের ওই সময় কিছু
যারা এরকম ট্যুর করেন এরকম কিছু পার্টনার ছিল, ওদের কথা চিন্তা করে আমরা ওখান থেকেই ব্যাক করার চিন্তা করছি। আচ্ছা, আর ওখান থেকে ব্যাক করার পরই চিন্তা হয়েছে যে এটা একবার হলেও আমরা মানাং শেষ করব। আর আমার জানা মতে কোনো বাইকার এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আচ্ছা বাইক রাইড দিয়ে মানাং যায়নি, আমি এখন পর্যন্ত কাউকে পাইনি। থাকলেও থাকতে পারে, কিন্তু আমার জানা নাই। আচ্ছা, আপনি হচ্ছে তাহলে লাস্ট পর্যন্ত যখন মানাঙ্গে পৌঁছালেন, আপনার এই ট্যুরটা তাহলে কত, এই মানে যে রাস্তাটা বলছি আমরা 90 কিলোমিটার, এটার কত সময় লেগেছিল অ্যাকচুয়ালি? আমাদের সকাল 9টায় আমরা রওনা করছি জি বেসি শহর থেকে। জি জি, কাঠমান্ডু থেকে যদি আসেন, বেসি শহর নামে একটা প্লেস আছে। এই প্লেসটা সুন্দর, এখানে আসলে ওটা আমাদের ব্রেক পয়েন্ট, যেহেতু একদিনে কমপ্লিট করা সম্ভব না, সেহেতু ওই জায়গাটা আমরা ব্রেক দিই। আচ্ছা, ওই ব্রেক পয়েন্টেও যদি আপনি দাঁড়ান মনে হবে যে এখানে 2-3 দিন থেকে যাই, মানে সৌন্দর্য এতটাই এত সৌন্দর্য। আচ্ছা, তো ওইখান থেকে আমরা শুরু করি 9টার দিকে, জি, আর ওখানে আমরা পৌঁছাই রাত 8টার দিকে পৌঁছাই আমরা হচ্ছে গ্রিন লেক নামে একটা জায়গাতে। তার মানে মোটামুটি বলা যায় যে আপনি বেসেস বললেন তো, বেসি শহর সেইখান থেকে মানাং যেতে 11 ঘন্টার মতন প্রায় সময় লেগে যায়। আমাদের আরেকটা দেরি হওয়ার কারণ আমরা বাইকার, তো আমরা তো কোনো ট্যুরিস্ট গ্রুপের সাথে যাই। আমাদের যে প্লেসগুলো ভালো লাগে আমরা বসে একটু টাইম স্পেন্ড করি, কিছু ছবি ভিডিওস নেওয়ার চেষ্টা করি। এই জন্য আমাদের একটু টাইম নর্মালি টানা যাওয়ার থেকে একটু সময় বেশি লাগে। তো যখন আপনি মানাং ওই বেস ক্যাম্পের কাছাকাছি পৌঁছালেন বা ওইখানে গেলেন, সেইখানটার ফিলটা আপনি যদি একটু বলতেন। ওইখানকার ওখানে তো আপনি নিশ্চয়ই যারা এভারেস্ট জয় করতে যাচ্ছে এরকম ধরনের মানুষের সঙ্গেও আপনার নিশ্চয়ই ওখানে দেখা সাক্ষাৎ হয়েছে, তো টোটাল মিলে আপনার ওইখানকার ফিলটা কেমন ছিল? আপনি যখন জার্নি শুরু করবেন না, জি, রাস্তাতে দেখবেন অনেক এরকম দেশের বাইরে থেকে ট্রেকিংয়ে আসছে, হেঁটে 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 যাচ্ছে। প্রচুর আপনার এরকম ট্রেকিং যারা করে তাদেরকে দেখতে পাবেন। তো আমরা পৌঁছাতে রাত হয়ে যায়, আর আমরা এমন একটা প্লেসে ছিলাম এখানেও মনে হয় কেউ এখন পর্যন্ত যায়নি। আচ্ছা, একটা লেকের পাশে একটা সুন্দর রিসোর্ট হয়েছে, এটা খুবই রিসেন্ট হয়েছে, আচ্ছা, গ্রিন লেক নাম। এটা হচ্ছে আপার পিসাং, আচ্ছা, এটা মানাংয়ের একটা সাইট। তো ছোট্ট একটা লেক, লেকের পাশ দিয়ে এক সাইডে পুরো সবুজ পাহাড়, আচ্ছা, আর এক সাইডে হিমালয়। আচ্ছা, অপূর্ব দৃশ্য। আমরা পৌঁছাইতে রাত হয়ে যায়, কিছুই দেখতে পাইনি, শুধু একটা রিসোর্ট দেখলাম। আচ্ছা, ভোরবেলা যখন উঠলাম দেখি যে পিছনটা পুরা হিমালয়ে সাদা হয়ে আছে। আচ্ছা, আর অপোজিট সাইডে ছোট্ট একটা লেক। আচ্ছা, মানে এই যে একটা ভিউ না, হ্যাঁ, এটা মনে হয় কোটি টাকার দিয়েও কিনতে পারবেন না। এটা কি আপনার ফার্স্ট টাইম মাউন্ট এভারেস্ট দেখা ছিল নাকি এর আগেও আপনি? না, এর আগে আমি ওই যে যখন প্রথম যাই তখন থেকেই দেখছি, কিন্তু এত ক্লোজ আপনার হয়তো এত ক্লোজ প্রথম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আছে, এত যেহেতু আপনি ক্লোজ ছিলেন তাহলে টেম্পারেচারও তো অনেক একটা ফ্যাক্ট। তো আপনি নেপালের সর্বনিম্ন টেম্পারেচার কত ফেস করেছেন? আমরা সর্বনিম্ন টেম্পারেচার পাইছি -17 মতো। -17? তার থেকে উপরে গেছিল রাতের বেলা, আমরা যখন ঘুমাই গেছি তখন। আচ্ছা আচ্ছা, তো ফিল করছি 17 পর্যন্ত। মানে এটা আসলে কেমন ফিল ভাই? এটা ভাই কি বলবো, প্রচন্ড ঠান্ডা। আমরা 3টা মোটা কম্বল দিয়ে রাতের, তারপরে জ্যাকেট পরে 2টা ইনার সহ প্যান্ট পরে রাতে ঘুমানো লাগছে। আচ্ছা, এই লো টেম্পারেচারে আপনার হচ্ছে রাইডিং এর কথা যদি বলেন, আপনি কি রাইড করার সুযোগ পেয়েছিলেন? জি, লো টেম্পারেচারে রাইড করছি, -7-8 এরকম টেম্পারেচারে রাইড করছি আমরা। ভাই এটা কি আসলে বাংলাদেশের যারা মানুষ, আপনি যে গিয়েছেন ওইখানে, কতটা চ্যালেঞ্জ ভাই? এটা কি আসলে সম্ভব এভাবে করে? হ্যাঁ সম্ভব ভাই, সম্ভব। কারণ আপনি একবারে তো এই টেম্পারেচার পাবেন না, আপনার শুরু থেকে আস্তে 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 টেম্পারেচার যখন বাড়বে আপনার শরীর একসময় অ্যাডজাস্ট করে হয়ে যাবে। আচ্ছা, কিন্তু সঙ্গে সঙ্গে ভয় পাওয়ার কিছু না। আচ্ছা, তাহলে সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আপনি যেহেতু মাশাআল্লাহ এক্সপিরিয়েন্স একটা পারসন, কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে মনে করেন যেতে চাইবে, তো সঙ্গে সঙ্গে তো এটা মানানো আসলে এতটা সহজ হবে না। তো এইভাবে যারা ইন্সপায়ার্ড হচ্ছে যে না আমি হামিম ভাইয়ের মতন পাহাড় দেখতে চাই, জি জি, নেপালে যেতে চাই, তাদের ক্ষেত্রে আপনি বেসিক যদি কোনো টিপস বলতেন? বেসিক টিপস বলতে প্রপার শীতের পোশাক নিয়ে যেতে হবে। আচ্ছা, নেপাল যে কোনো সময় ট্যুর গেলেই? যে কোনো সময়। আচ্ছা, যদি আপনারা ওই সাইডটা ট্যুর প্ল্যান করেন, মুক্তিনাথ কিংবা মানাং, আচ্ছা, মাস্ট আপনাদেরকে শীতের মাইনাসের জ্যাকেটগুলো নিয়ে যেতে হবে। যদি এখানে না থাকে, নেপালে গিয়েও পাবেন মাইনাসের অনেক জ্যাকেট পাবেন, এবং আহামরি দাম না, রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ওখানে। আচ্ছা আচ্ছা,
এছাড়া হচ্ছে যদি আমরা বলি মেন্টাল বা হেলথের যে ব্যাপার আছে, মেন্টালের জন্য এই জন্য ফিজিক্যালি ভাই ফিট থাকতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে। কারণ অনেক সময় দেখা গেল ওখানে অক্সিজেন লেভেলটা অনেক কম, আচ্ছা, মাথা ঝিমঝিম করবে, অনেক সময় অনেকের অক্সিজেন রিলেটেড প্রবলেম হয়। আমাদের কখনো হয়নি আলহামদুলিল্লাহ, বাট একবার হয়েছিল লাদাখে, যে এটা আমরা যখন নুব্রা ভ্যালি দিয়ে গেছিলাম, ওইখানে গিয়ে মানে আমরা পাঁচজন ছিলাম, পাঁচজনেরই সমস্যা হয়েছিল। আচ্ছা, মাথার পেন, অসম্ভব রকম মাথার পেন। এই ধরনের মাথার পেন আমি অন্য কখনো পাইনি। আচ্ছা, আমি নিজে অসুস্থ হয়ে গেছিলাম। এটা মানে উচ্চতার কারণে, অক্সিজেন লেভেলটা কমে যায়, অনেক কম। আচ্ছা, সেই জায়গায় এটার হচ্ছে ফিজিক্যাল যেমন একটা ব্যাপার আপনি বলছেন, ফিটনেস, এট দ্য সেম টাইম ভাই স্ট্রেসেরও তো একটা ব্যাপার আছে, যেটা আপনি মেন্টাল ভাবে যদি নিতে না পারেন, যেমন আপনি 6 জনের কথা বলছিলেন, আটকে গেলেন, আপনি হচ্ছে রেইনফল, কি বলা যাচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে, তো এদিকে স্নোফল হচ্ছে, এদিকে সন্ধ্যা নেমে আসছে, এটাকে তো ম্যানেজ করা আরো একটা ব্যাপার আছে। আমাদের মেন্টাল প্রিপারেশনটা এরকম থাকে ভাই। আচ্ছা আচ্ছা, যে আমরা এরকম ডিফিকাল্টিস ফেস করব, এটা আমরা এনজয় করব। আচ্ছা, এটা ভয় পেলে হবে না, এটাকে এনজয় করতে হবে। আচ্ছা, এই যে দেখবেন আমার ভিডিওতে আছে, ওই সময়ের একটা আমার ভিডিও আছে, আমরা ওটার মধ্যেই আর কি ফাজলামো, হাসি ঠাট্টা ওর মধ্যেই করতেছি, কিন্তু আমরা ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি কিনা এরকম কিছু না, ভয় পাচ্ছি কিন্তু শরীর কিংবা মনকে শক্ত করার জন্য আমরা ওখানে ইয়ারকি ফাজলামো, মানে অনেকটা আমার আমির খানের ডায়লগের মতন মনে পড়ছে, আলি জুয়েল। আচ্ছা আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম যদি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে বাইক সম্পর্কে জানাও তো জরুরি, কারণ ডিফিকাল্ট রোড, অতএব যদি এই জায়গাগুলোতে ট্যুরে যেতে হয়, রাইডিং স্কিলের পাশাপাশি আপনার বাইকের বিষয়গুলোর পার্টস বা ছোট ছোট বিষয়গুলো যেন আপনি ম্যানেজ করতে পারেন, এটা জানাটাও নিশ্চয়ই জরুরি। অবশ্যই আপনার বেসিক জিনিসগুলো আপনার অবশ্যই জানতে হবে, যেরকম বাইকের প্লাগ খোলা, আচ্ছা, তারপরে চাকা খোলা, এই জিনিসগুলো আপনাদের শিখে গেলে ভালো হয়। আর বাইক যখন রেন্ট করবেন অবশ্যই বলে নিতে হবে যে টায়ার জেল ভিতরে দেওয়া আছে কিনা, কারণ ওখানে গেলে পাংচার হবেই, মাস্ট হবেই। আচ্ছা আচ্ছা, আসলে অনেক কিছু জানার আছে, আমাদের ছোট্ট এই এপিসোডগুলোতে এত ইনফরমেশন পাওয়াটা মুশকিল, বাট তারপরেও আপনি যতগুলো ইনফরমেশন দিচ্ছেন, শেয়ার করছেন, আশা করি বাইকার ভাইদের কাজে লাগবে। এবার আরেকটা বিষয় আমি জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা প্রথমের দিকে শুনেছি আপনার ট্যুরে আপনি কাশ্মীরের কথা বলছিলেন, তো তারপরেও আমি আরেকবার জানতে চাইবো যে আপনি নেপাল, আপনি বাংলাদেশ আলহামদুলিল্লাহ, প্লাস লাদাখ, ইন্ডিয়ারও অনেক জায়গায় গেছেন, তিনটাকে কম্পেয়ার করে বেস্ট একটা প্লেস যদি আপনাকে চুজ করতে বলা হয়? ভাই কাশ্মীর, নেপালও না, আপনি কিন্তু নেপালের অনেক সুনাম করলেন। নেপালের সুনাম করছি ঠিক আছে, কিন্তু কাশ্মীরটা ভাই আলাদাই সুন্দর। আচ্ছা, ওইটা আল্লাহ নিজ হাতে কাশ্মীর বানায় রাখছে। স্পেসিফিক কোনো প্লেস কাশ্মীরের আমার সবথেকে ফেভারিট প্লেস পেহেলগাম। আচ্ছা, মানে এটা আলাদা রকম সৌন্দর্য ভাই, ওটা মুখে বলে প্রকাশ করা যাবে না। আচ্ছা, খুবই মনে হচ্ছে মানে কেউ একজন নিজ হাতে, মানে আল্লাহ যে কত সৌন্দর্য দিয়েছে প্রাকৃতিক ভাবে। যাক, ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে দেখার সুযোগ দিছে, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, দেশের মধ্যে আপনি সুন্দর জায়গা যদি বলেন যেটা আপনার ভালো লাগে দেশের মধ্যে ভাই বান্দরবান, মানে ওই হিলের কারণে কি? হিলের কারণে। আচ্ছা, আচ্ছা, এবার যদি আপনি একটু বলতেন মোস্ট ডিফিকাল্ট রাইডিং এক্সপিরিয়েন্স আপনার, যে সেটা দেশ হোক, দেশের বাইরে হোক, যে ওই প্লেসটাকে আপনার মনে হয়েছে যে হ্যাঁ, আপনার স্কিলকে, মেন্টাল হেলথকে, ফিজিক্যাল ফিটনেসকে খুব চ্যালেঞ্জ করেছে। এটা হচ্ছে ভাই লাস্ট আমরা যখন 2022-এ নেপালে মানাং ট্যুরটা দিই, ওইটা সব থেকে ডিফিকাল্ট। লাস্টেরটা, এবারেরটা না, লাস্টেরটা, 22-এরটা। 23-এও আমি একবার গেছি, বাট ওইটাতে ওই রোডটা চুজ করছিলাম না। আচ্ছা, লাস্ট যে কোশ্চিন আমার আছে আপনার কাছে, সেটা হচ্ছে আপনার ড্রিম ট্যুর। আলহামদুলিল্লাহ, আপনি এতগুলো জায়গায় গেছেন, এতবার গেছেন, এরপরেও আমরা আপনার ড্রিম ট্যুর সম্পর্কে জানতে চাই যে আপনার ড্রিম ট্যুর কোথায় বা ডেস্টিনেশনটা কোথায়? ভাই, সব বাইকারেরই কিন্তু একটা স্বপ্ন থাকে, জি, আমাদের মতো বাইকারদের একটা স্বপ্ন থাকে নিজের বাইক নিয়ে দেশের বাইরে যাওয়া। জি, তো আমারও এরকম প্ল্যান আছে, একবার হলেও বাইক দিয়ে আমি পাকিস্তান যাবেন। জি ভাই, এতক্ষণ তো অনেক গল্প হলো, আপনার কাছ থেকে অনেক কিছু অভিজ্ঞতা শুনলাম। এবার হচ্ছে এক্সামের পালা, আপনার কুইজ সেকশন। 5টা কোশ্চেন, 5টা সঠিক অ্যান্সার এবং আপনার জন্য এই গিফট। ওকে, শুরু করি। প্রথম কোশ্চেন,
আন্তর্জাতিক কোন রেসারকে অথবা বাইক রেসার তিনি দি ডক্টর বলা হয়? ভ্যালেন্টিনো রসি। অ্যাবসলিউটলি রাইট। দ্বিতীয় কোশ্চেন, সেটা হচ্ছে অফিসিয়ালভাবে আসা বর্তমান সময়ে সর্বোচ্চ মূল্যের বাইক কোনটি? R5M টিমিটার যেটা। জি এক্স্যাক্টলি রাইট। আচ্ছা 3 নম্বর, আপনি নেপাল ভালোবাসেন, এবার নেপালকে ঘিরে একটা কোশ্চেন, সেটা হচ্ছে নেপালিদের একটা ন্যাশনাল মোটো আছে বা তাদের বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা সম্পর্কে আপনাকে বলতে হবে, এটা কি? এটা হচ্ছে মা এবং জন্মভূমি স্বর্গের থেকেও ভালো বা উত্তম। এক্স্যাক্টলি, এটা খুব মোটিভেশনাল একটা তাদের মোটো বলা যায়। আচ্ছা এবার আমরা আবার বাংলাদেশে ফিরি, সেটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি ইন্ডিয়ান কয়টা ব্র্যান্ড আমরা দেখতে পাই? টিভিএস, জি, হিরো, জি, আর আরেকটা হচ্ছে মানে মোটমাট তো 3টা বলছেন আপনি, টিভিএস, হিরো এবং বাজাজ। অ্যাকচুয়ালি 3টাই, আপনি বুঝতে পারছি। এটাও আমি রাইট বলবো যে অ্যান্সারটা সঠিক হয়েছে। 5 নম্বর, আমরা যেহেতু রাজশাহীর মানুষ, তো রাজশাহীতে অনেক কিছুর মাঝখানে আরেকটা আছে, সেটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর। জি, তো এটা সবচাইতে বাংলাদেশের পুরাতন জাদুঘরের মধ্যে ধরা হয়। তো সেই বরেন্দ্র জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা 1910। অ্যাবসলিউটলি রাইট ভাই, আপনি 5টাই সঠিক অ্যান্সার হয়েছে। আপনার শুধু রাইডিং স্কিল না, আলহামদুলিল্লাহ আপনি বলা যায় আপনি নলেজও বেশ ভালোই রেখেছেন। তো অনেক অনেক ধন্যবাদ, এই গিফটটা আপনার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আমরা যখন কোথাও দেশের বাইরে ট্যুরে যাই, আমাদের এখান থেকে ট্যুরের জন্য বিশেষ কিছু নিয়ে যাই। আচ্ছা, মানে ম্যাক্সিমাম টাইম হয় কি আমরা ওই ট্যুরের জন্য স্পেসিফিক কয়েকটা ডিজাইনের টি-শার্ট বানাই। আচ্ছা, যেটা ওইখানে আমরা গিয়ে পড়ি, ওখানে কিছু লেখা থাকে, যেরকম এবারে লেখা ছিল হচ্ছে রাইড অ্যান্ড এক্সপ্লোর নেপাল 2024। আচ্ছা, তো আমি এই টি-শার্টটা আমি এবার ইউজ করছি। টি-শার্টটা আপনাদেরকে একটু দেখাই। আমরা যেহেতু অফরোডের জন্যই যাই, তো অফরোড জাতীয় এটা একটা প্রিন্ট দেওয়া আছে। আচ্ছা, তো এটা আমার পক্ষ থেকে আপনাদের গিফট, ছোট্ট একটা গিফট, যেহেতু আমি এটা ইউজ করছি। জি। আর এটার সাথে আমি নেপাল থেকে এই পতাকাটাগুলো নিয়ে আসছি। এটা দেখবেন লাদাখ কিংবা নেপালে সব জায়গাতে লাগানো থাকে, পাহাড়ে কিংবা কোনো বাসায়, কিংবা যারা বাইকের সামনে বেঁধে নিয়ে যায়। এখানে আমার জানা মতো এখানে কিছু মন্ত্র লেখা আছে, যেটা ওনারা বিশ্বাস করে, মানে এটা ওয়েল উইশেস। আচ্ছা, তো এইটা আপনাদের জন্য আমার পক্ষে ছোট্ট একটা গিফট। আমরা খুবই সম্মানিত আপনি আমাদের জন্য এই 2টা গিফট নিয়ে আসছেন। আমরা সঙ্গে সঙ্গে চাই আপনি আপনার মূল্যবান সিগনেচারটাও দিয়ে রাখবেন। আমরা এটা স্মৃতিস্বরূপ আমাদের কাছে রেখে দিব, এবং যারা নেক্সট প্রজন্মের বাইকাররা আছেন, যারা আপনার এই গিফটগুলো দেখবেন এবং ইন্সপায়ার্ড হবে বলে আমরা বিশ্বাস করি, কাইন্ডলি যদি আপনি আপনার সিগনেচারটা দিতেন। আচ্ছা, আমরা এটাতেও একটু রাখি, সাদাটাতে মনে হয় বেশি ভালো ফুটো থাকবে আপনার সিগনেচার। থ্যাংক ইউ। সেফটিকে প্রমোট করার জন্য এসিআই মোটরসের পক্ষ থেকে নোল্যানের এই সুন্দর হেলমেটটা দেওয়া আছে, যেখানে আমাদের সম্মানিত যারা গেস্ট আসেন আমরা তাদের সিগনেচারটা নিয়ে রাখি। তো হামিম ভাই, আপনিও যদি কাইন্ডলি আপনার মূল্যবান সিগনেচারটা আমাদেরকে দিতেন প্লিজ। থ্যাংক ইউ ভাই। হামিম ভাই, আপনি যে শত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন, তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার প্রতি আমাদের যে ভালোবাসা, আমাদের যে দোয়া, টি মোটরসাইকেল ভ্যালির যে দোয়া, সেটাকে আমরা কাঠের ফ্রেমে বন্দি করার চেষ্টা করেছি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ভাই। আর আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনাদের মতো এত সুন্দর একটা স্টুডিওতে ডাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা বিশ্বাস করি বাইকাররা কখনো ক্ষুদ্র হয় না, বাইকাররা হয় ভাই। তো সেই অবশ্যই ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমরাও সম্মানিত আপনি সময় দিচ্ছেন। ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। যাওয়ার আগে যে বিষয়টা আমি আপনার কাছ থেকে ফাইনালি জানতে চাইবো, সেটা হচ্ছে সেফটি একটা ব্যাপার আসে। সেটা হচ্ছে বাইক শুধু চালালেই হবে না, সেফটি সহকারে চালানো উচিত। সেই জন্য সেফটি গিয়ারও সঠিকভাবে পরিধান করা উচিত। এই জায়গা থেকে আপনি একটু বাইকার ভাইদেরকে যদি একটু আমাদেরকে বলতেন, সঙ্গে সামনে হাই সিসির বাইকও চলে আসছে, সব কিছু মিলে আপনার ওপিনিয়নটা একটু যদি গাইডলাইনমূলকভাবে বাইকার ভাইদেরকে বলেন। সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। আমি আমার শপে
সেফটি গিয়ার সব বিক্রি করি। প্লাস যখনই একটা বাইক আমার বিক্রি হয় সাথে সাথে সবাইকেই এই কথা বলি, সব সময় সেফটি মেনটেন করে প্রপার সার্টিফাইড হেলমেট, প্রপার গিয়ার ইউজ করে বাইক চালাবেন। বাইক যেটাই হোক, কম সিসি হোক বা বেশি সিসি হোক, আমাদের সামনে আরও বেশি সিসির বাইক আসতেছে। তো যে সিসি হোক, ছোট বা বড় বাইক হোক, সেফটি মাস্ট লাগবেই। আপনারা সবাই চেষ্টা করবেন একটা ভালো মানের হেলমেট এবং সেফটি গিয়ার পরে রাইড করার জন্য, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। হামিম ভাই, আপনি যে কথাটা বলছিলেন সেই সেফটিকে ধরেই আমি যে বিষয়টা বলতে চাই, সবসময় যে কথাটা আমি বলে থাকি যে সময়ের চাইতে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। তাই বি সেফ অ্যান্ড রাইড সেফ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।